সকাল, নিবেদক মেরিল স্প্ল্যাশ। দর্শক বিরতির পরে আমরা ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। কিবরিয়া এবং অদিতি আপনাদের সঙ্গে রয়েছে। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিলেন তাদেরকে আরো একবার শুভ সকাল জানাতে চাই। আজকে একটু পরিবর্তন পাচ্ছেন আপনারা, কারণ আমরা আজকে অন দ্য স্পট রয়েছি ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পারে, এবং যে জায়গাটিতে আমরা রয়েছে হয়তো অনেকেই চিনেন, বিশেষ করে ময়মনসিংহের সব মানুষই চেনেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। আর আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক যতীন সরকার। আমরা তার কাছে ফিরে যাচ্ছি। একটু আগে প্রসঙ্গ চলেই এসছে, আমরা বরং ওই প্রসঙ্গেই যাই। সেটা হচ্ছে আপনি রাজনীতির সাথে যুক্ত হলেন এবং কমিউনিস্ট রাজনীতি করতেন আপনি। তো এই ধরনের রাজনীতির সাথে যুক্ত হওয়াটা কিভাবে? আচ্ছা, ধন্যবাদ। এই রাজনীতির সঙ্গে যুক্ত হতে আমি তো আগে বলেছি যে ওই কংগ্রেসের পক্ষ থেকে কমিউনিস্টদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করেছি। সেই অবস্থা দীর্ঘদিন চলেছে। তারপর ওই 1955 সনে আমি যখন নেত্রকোনা কলেজে এসে ভর্তি হই প্রথম বর্ষে, এখন যেটাকে একাদশ শ্রেণী বলে, তখন নেত্রকোনায় যে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন হচ্ছিল অসাধারণ, সত্যকিরণাদিত্য, এরকম মানুষ আমি খুব কম দেখেছি। সংস্কৃতিকে যে কতভাবে জনগণের কাছে নিয়ে যাওয়া যায়, রবীন্দ্রনাথ নজরুলকে পর্যন্ত, সেটা আদিত্যের যে মানে যে সমস্ত পারফরমেন্স করেছেন সে না দেখলে বোঝা যাবে না। সেই সূত্রেই এখানে আরো যে সমস্ত প্রগতিশীল লোকজন ছিলেন, হরিশঙ্কর বাবু ছিলেন, তারপরে এইখানকার প্রখ্যাত কমিউনিস্ট হান্নান মৌলভী, এরকম অনেকের সঙ্গে পরিচিত হলাম আমি। আর আমাদের কলেজেরও আমাদের যে সিনিয়র ছাত্র যারা, তাদের মধ্যেও এরকম ফুলে হোসেন, আবু তাহের, এরা ছিলেন ওই মানে কমিউনিস্ট রাজনীতির সঙ্গে যেটাকে বলে গোপন কমিউনিস্ট পার্টি। সেই সূত্রে কমিউনিজমের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা চালালাম, বইপত্র পত্রিকা এইগুলি পড়লাম। তাতে আমার মধ্যে কিছুটা আগ্রহ সৃষ্টি হলো। কিন্তু কমিউনিজমের যে বস্তুবাদী দর্শন, এটাকে আমি বিশ্বাস করতে পারতাম না। ছেলেবেলা থেকে ধর্ম সম্পর্কে এত পড়াশোনা করে এসেছি, ধর্মীয় সাম্প্রদায়িকতার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ধর্মকে উদার দৃষ্টিতে দেখার যে বিষয়গুলি, সেইগুলি আমার ঠাকুরদার কাছে পেয়েছি। ইসলাম ধর্ম সম্পর্কে আমার গভীর শ্রদ্ধা। আমি যে মানে ইসলাম সম্পর্কে এত পড়াশোনা করেছি আমার সাধ্য মতন, আমি যখন বক্তৃতা আমার তো এখন যতীন মৌলভী ডাকতো অনেক সময়, মৌলানা রামপুরি, এই সমস্ত কথা বলতো। যাই হোক, এরপরে নেত্রকোনা থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ময়মনসিংহে আনন্দমোহন কলেজে ভর্তি হলাম। সেই সময়ে এখানে একটি আড্ডাখানা ছিল আমাদের, নয়া জামানা পুঁথিঘর, সিকে ঘোষ রোডে। সেই নয়া জামানা পুঁথিঘরটা প্রকৃত প্রস্তাবে ছিল গোপন কমিউনিস্ট পার্টির অলিখিত অফিস। আচ্ছা, সেইখানে যারা কমিউনিস্টরা বেরিয়ে এসেছিলেন বাইরে থেকে, তারা সেখানে জমা হতেন, আড্ডা দিতেন। সেখানে ম্যানেজার হিসেবে আসিছিলেন রতু রায়, জেলখানা থেকে অন্ধ হয়ে বেরিয়ে এলেন। এইখানে আমাদের আড্ডা। শৈলেন বাবুর বাড়িতেও তো বোধহয় আপনাদের আড্ডা ছিল। হ্যাঁ, ওই তো রতু রায়ের ভাই তো শৈলেন রায়। যাই হোক, ওইখানে আলতাফ আলী, অজয় রায়, জ্যোতিষ বোস, লাল মিয়া, এই সমস্ত কমিউনিস্টদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের কথাবার্তা শুনি, সবই ভালো লাগে। এবং তাদের যে মহাদেব সান্যাল আমাকে মানে ওই, আমি তো পড়াশোনা করতে পারতাম না, যদি মহাদেব সান্যাল আমাকে ওই লজিং থাকার ব্যবস্থা না করে দিতেন, এই সবগুলি করেছি। দারিদ্র্যের মধ্যেই তো মানুষ হয়েছে। তো সেই সময় তাদের কথা শুনে আবার বলছি ভালো লাগতো, কিন্তু এই বস্তুবাদী ব্যাপারটা মানতাম। এই সময় আমার হাতে একটা বই পড়ে, হিস্ট্রিক্যাল রোল অফ ইসলাম, মানবেন্দ্রনাথ রায়ের, সেটা ইংরেজি এবং বাংলা দুইটাই, বাংলাটা অনুবাদ হয়, খুবই ভালো লাগলো। কিন্তু সেইখানে ওহি সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো আমার একটা প্রচন্ড ধাক্কা দিল। আমি তো মনে করতাম যে ঈশ্বরের কাছ থেকে হযরত মুহাম্মদই বলি বা রামকৃষ্ণ পরমহংসই বলি, তারা সমস্ত বাণী পান, তাদের সঙ্গে ঈশ্বর তো আছেন, ঈশ্বরের মানে শক্তি
সেটা সাধারণভাবে যেভাবে ব্যক্তিক মনে করে আমি তা মনে করি না, কিন্তু ঐশ্বরিক শক্তি আছে তার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা কি, এইটা আমাকে এমন ধাক্কা দিল, মানবনাথের কথাগুলো আমি মানতেও পারি না, অস্বীকারও করতে পারি না। আমি বুঝাতে পারবো না তোমাদেরকে যে মানুষ বুঝি এই অবস্থায় পাগল হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটি আর আমার মাথা যেন কেমন করছে, ঘুরাচ্ছি, তুই দেখি। এই অবস্থা থেকে আমাকে রক্ষা করলেন ওই রতু রায়, ওই নয়া জমানা পুঁথি করে গিয়ে তিনি অন্ধ হয়ে গেছেন, তাকে আমি ব্যাপারটা বললাম। আচ্ছা, তখন তিনি আমার সমস্যাটা বুঝতে পারলেন। তিনি আমার হাতে ছোট্ট ছোট্ট একটা বই তুলে দিলেন, ডায়ালেকট্রিক্যাল এন্ড হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজম, জোসেফ স্ট্যালিন। আচ্ছা, এই বইটা পড়েই আমার ওই বস্তুবাদ সম্পর্কে এবং ডান দিক বস্তুবাদ সম্পর্কে একটা ধারণা তৈরি হলো, এবং আমি বুঝতে পারলাম যে এইগুলিকে বিশ্লেষণ কিভাবে করতে হয়। এবং এরপরেই এইখানে ওই শৈলেন রায়ের বাড়িতে, যে তুমি শৈলেন রায়ের কথা জিজ্ঞেস করলা, তার বাড়িতে কিন্তু ওই শৈলেন রায়ের তো স্ত্রী ছিলেন না, এইখানে কমিউনিস্টরা সারা ময়মনসিংহ, তখনকার বৃহত্তর ময়মনসিংহের সব কমিউনিস্ট এখানে আসতেন, আমরাও সেখানে যেতাম। সেইখানে অজয় রায় এবং জ্যোতিষ বসু তারা আমাদের কয়েকজন ছাত্রকে নিয়ে একটি গ্রুপ করলেন এবং ক্লাসের ব্যবস্থা করলেন। সেই ক্লাসে বিশেষ করে অজয় রায়ের কাছে আমি ওই মানে কমিউনিজমের দর্শন, মার্ক্সবাদ, সেই সমস্ত বিষয় পড়াশোনা করেছি। তিনি আমাকে লাইন ধরিয়ে দিলেন পড়াশোনা কিভাবে করতে হবে। এবং তখন ওই এমিল বার্নস, রাহুল সাংকৃত্যেন, সে সমস্ত বই টই পড়ে আমি অন্তত মানসিকভাবে ওই যেটাকে বলে দান্দিক ঐতিহাসিক বস্তুবাদকেই আমি আমার জীবন দর্শন রূপে গ্রহণ করলাম, এবং তারপরে স্বাভাবিকভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হলাম। এবং 1958 সনে যখন আইয়ুবের সামরিক শাসন জারি হলো, সেই সামরিক শাসনের পরে ওই নয়া জমানা পুঁথিঘরকে সিলগালা করে দেওয়া হলো। কমিউনিস্টরা অনেকেই ধরা পড়লেন, অনেকে আত্মগোপনে গেলেন। তখন আমি 1959 সনে বিএ পাশ করে, আমি যে স্কুল থেকে বিএ পাশ করে না, বিএ পাশ করার আগেই পরীক্ষা দিয়েই আমি আমার আশুজে হাই স্কুল, যেখান থেকে আমি মেট্রিক পাশ করেছি, সেইখানে চাকরি নিলাম। সেইখানে আমার শিক্ষক ছিলেন জয়চন্দ্র রায়, আমার বাবারও শিক্ষক ছিলেন, খুব স্নেহ করতেন আমাকে। সেইখানে থেকে আমি ওই কমিউনিস্ট পার্টির সঙ্গে ওই 1.5 মাসের মধ্যেই যোগাযোগ সব করতাম। এবং সক্রিয় রাজনীতির সাথে তখন আপনি জড়িত ছিলেন, একদম সক্রিয় ছিলেন আপনি? হ্যাঁ, সক্রিয় মানে আমার রাজনীতি তো ওইটা না, ওই আমার রাজনীতি কিন্তু ওই সক্রিয়তা নাই, এই রাস্তায় গিয়ে চুঙ্গা ফুকানোর রাজনীতি না। আমাকে লাগানো হলো মাস্টারির কাছে, ওই ছেলেবেলেদেরকে যারা মানে ছাত্রদের মধ্যে আছে, এই ওদেরকে মানে মাথা নষ্ট করে দেওয়া আর কি। আপনি যে কমিউনিস্ট পার্টির সাথে আপনার জড়িত হওয়ার কথা বলছিলেন, এরও আগে যখন আপনি রাজনীতিতে এইভাবে সক্রিয় ছিলেন না, আমি 52 সালের কথা বলছি, তখনও তো আপনি ভাষা আন্দোলনের সাথে সাংঘাতিক সাংঘাতিক সেই কথা শেষ কি আছে? 52 সনে বলতে গেলে 52 সনের কথা তো এই যে মানে বলা হয় যে এই ঢাকায় রাজপথ রাঙ্গা হলো ইত্যাদি, কিন্তু ঢাকার বাইরে যে 52 কিভাবে হয়েছে তার খবর কিন্তু প্রায় নাই বললেই চলে, এই 2-1 কথায় সেরে দেওয়া হয়। 1948 সনে আমি যখন ওই চন্দ্রনাথ স্কুলে পড়ি, আমি কিন্তু 1 বছর মতো চন্দ্রনাথ, তারপরে আমাকে গ্রামে চলে যেতে হলো, যেহেতু আমার এই পিসিমারা চলে গেলেন ভারতে। সেই সময় ক্লাস থেকে বেরিয়ে এসেছিলাম জিন্নার ওই যে বক্তব্যের প্রতিবাদে। তখন তো নেত্রকোনা কলেজ হয় নাই, ক্লাস 9-10 ছেলেরা আমাদের ক্লাস থেকে বের করে নিয়ে এলো, আমরা রাস্তার মধ্যে রাষ্ট্রভাষা বাংলা চাই এই ধ্বনি দিলাম, পুলিশের জুলুম চলবে না। তো বলতে গেলে 1948 সনে সেখানে যুক্ত। জি, আমরা বিস্তারিত জানবো এর ব্যাপারে, আমাদের সংবাদ জানার সময় হয়ে গেছে, সংবাদটা একটু জেনে আসি, তারপর বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, আমরা ঘন্টাখানেক সময় শেষ করলাম, আমরা এই পর্যায়ে মাছরাঙা সংবাদ জানবো এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে, এবং তারপর আমাদের এই শ্রদ্ধেয় অতিথিকে নিয়ে আমরা রাঙা সকালে 2য় ঘন্টায় ফিরবো। আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি নিজ স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন নিপা। হিবরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জানিয়েছি আবহাওয়া বার্তা।